আমারহেসেল.com থেকে আমি মহুয়া আবার এসে গেছি আপনাদের সামনে। আজকে আরেকটা মাছ রান্না নিয়ে। আসলে যে মাছটা রান্না করতে চলেছি সেই মাছটা রান্নার ব্যাপারে আমি ভিডিও শেষে একটা মজার কথা আপনাদের বলবো। তাহলে তখন আপনাদের ভালোই লাগবে এবং একটু টেনশনও হতে পারে। যাই হোক, কিন্তু সাধারণভাবে বাড়িতে নেমন্তন্ন বাড়ির মতো রান্না আমরা সবাই তো করি না। তো সাধারণভাবে রান্না যেভাবে সবাই করে থাকেন সেইভাবেই এই মাছটা রান্না করলে কিন্তু যথেষ্ট ভালো খেতে হয়, যদি এই মাছটা একদম টাটকা থাকে। অর্থাৎ ধরুন একদম জ্যান্তই কিনলেন, কিংবা খুব টাটকা মাছ, একদিনের বেশি বাসি নয়। তো যাই হোক, তো সেই মাছটা আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে, একেবারে সহজ আর সাধারণ গোটা 2-3 উপকরণ দিয়ে। এবং রান্নাটা যে খুব ভালো হবে সেটা আমার অভিজ্ঞতা বলছে যে ভালো হবে। তো চলুন দেখে নিই কী সেই মাছ, আর মাছটা কিভাবে করব, কি বা দেব, সেটা চলুন একটু চোখ বুলিয়ে নিই আর রেডিও করে নিই মাছটাকে রান্না করার জন্য। মাছের এই দুটো পিসে আমি প্রথমেই নুন হলুদ মাখিয়ে নেব এবং সেটা যতটুকুনি লাগবে এই দুটো পিসের জন্য, এবং এটার সাথে আরেকটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও আমি ভালো করে মাখিয়ে নেব এই দুটো পিসে। এ বাদ দিয়ে আমি এই মাছ দুটোতে আর একটা জিনিসও কাঁচা বেলায় মেলাবো, সেটা পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চিতল মাছটা আসলে পূর্ববঙ্গে অনুষ্ঠান বাড়িতেও রান্না করা হয়। তো অনুষ্ঠান বাড়িতে মানে বিয়ে বাড়িতে, যখন পূর্ববঙ্গে যখন বাসি বিয়ে হয় তখন মেয়ে জামাইকে বাসি বিয়ের দিন এই চিতল মাছ রান্না করে খাওয়ানো, এটা পূর্ববঙ্গের একটা রীতি বলতে পারেন বা রেওয়াজ। রান্নার জন্য আমি যে তেলটা নিয়েছি 2 টেবিল চামচ, তার থেকেই নিয়ে সামান্য একটু তেলও এই মাছ দুটোর গায়ে মাখিয়ে নিলাম। আর যা যা উপকরণ লাগবে সেই উপকরণগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আস্তে আস্তে। যেমন কাঁচা লঙ্কা 3টে আমি ঝোলের মধ্যে দেব। তাছাড়া আছে 1 চা চামচ গরম মশলা আর একটু ফোড়নের জন্য গোটা জিরে, আর আদা দেওয়া হবে একটু বাটা আদা, বা যদি মিক্সিতে পেস্ট করে দেন সেটা, যতটুকুনি লাগবে একটা ঝোলের জন্য। আর 1 চা চামচ ধনের গুঁড়ো। কড়াটা গরম হলে, তেলটা গরম হলে মাছ ছাড়বো। তেলটা আমি পুরোটা কড়াইতে দিয়ে দিলাম। এবারে বেশ গরম হয়ে গেছে কড়াইটা, মাছ ছাড়া যাক। চলুন, একটা মাছই প্রথমে আমি ছাড়লাম। হ্যাঁ, কড়াটা আমার একটু ছোট আছে, তো সেই জন্য ঠিক করেছি এই মাছটাকে একটু উল্টে নিয়ে পরের মাছটা দেব। সেইটুকুনি সময় তো অপেক্ষা করতে হবে। তো কি করা যাক, চলুন একটু গল্প করা যাক। যখন ছোট ছিলাম, ধরুন স্কুলে পড়ি, স্কুলিং চলছে, তখন আমি একদমই কোনো রকম ছোটো মাছ খেতে পারতাম না। বহু বাচ্চাই আছে যারা ছোটো মাছ খেতে পারে না, কাঁটার ভয়ে, কাঁটার জন্য খেতে পারে না। তো আমিও সেরকমভাবে পারতাম না খেতে। কিন্তু আমার বাবা ছিলেন হোমিওপ্যাথ ডক্টর, তো উনি কিন্তু আমাকে সেই জোর করেই বলতে পারেন ছোটো মাছ খাওয়া অভ্যেস করাতেন। তো মাঝ পথে আমার হয়তো গলায় কাঁটা বিঁধে যেত এবং সেটা নিয়ে হুলুস থুলুস হতো। আর মা করতেন কি, একটা ডিম সিদ্ধ করে ভাতের মধ্যে রেখে দিতেন। যখন বুঝতেন যে মেয়ে খেতে পারবে না, তখন সেই ডিম সিদ্ধটা আমাকে বার করে দিয়ে দিতেন। এটা আমার সত্যি খুব একটা বলতে পারেন স্মৃতি। তো আস্তে আস্তে পরবর্তীকালে আমার যখন বিয়ে হয়ে যায়, তখন তো মাছ সব ধরনেরই রান্না যা হতো বাড়িতে সেগুলো খেতাম।
তবে প্রায়শই ওই কাটা পোনা যেটা রুই কাতলা ওটাই রান্না হতো। কিন্তু তারপরে সেই কাটা পোনা খেতে খেতে আমার ভীষণ রকম মুখে অরুচি এসে গেল, আর খেতে ভালো লাগতো না এরকম। সেই থেকেই শুরু হলো আমার ছোটো মাছ খাওয়ার একটা ঝোঁক। আর সেই ঝোঁকটাতে বাবার সেই যে শিক্ষাটা, সেই শিক্ষাটা আমার খুব কাজে লেগেছিল। তখন মনে হতো যে হ্যাঁ, ছোটো মাছগুলো খেলেই বিভিন্ন ধরনের স্বাদ পাওয়া যায়। তো এটা মোটামুটি 1 কেজি 200 এরকম ওজনেরই মাছ, যা আমার এখন খাওয়ার যোগ্য, কারণ আমি একজন কার্ডিয়াক পেশেন্ট। তো সেই রকমভাবেই এই মাছটা আনা হয়েছে। তো সেই জন্য এই মাছটাকে আমি রান্না করছি, কিন্তু খুব সহজ পাচ্য করে। পেঁয়াজ রসুন দিয়ে চিতল মাছের কালিয়া, এটা তো সাধারণত একটা হয়, সব বাড়িতেই হয়ে থাকে, অনুষ্ঠান বাড়িতেও হয়ে থাকে। যদি অনুষ্ঠান বাড়িতে করা হয়, সাধারণত চিতল মাছ করা হয় না। ওই যে বললাম, পূর্ববঙ্গের মানুষরাই এই চিতল মাছটা অনুষ্ঠান বাড়িতেও করে থাকেন, এটা ওনাদের একটা রেওয়াজ বলতে পারেন। তো আমি কিন্তু আজকে এই মাছটা সেই জন্য খুব সহজপাচ্য করে রান্না করেছি। আপনাদের দেখিয়েছি ভেটকি মাছটা কীভাবে সহজপাচ্য করে রান্না করা যায়, অথচ সুস্বাদু করতে হবে, সেটা তো মাথায় রাখতে হবে। তা নাহলে মানুষ খাবে কেন, খেতে পারবে না বা খেতে ইচ্ছে করবে না। তার টাটকা মাছ হলে না, যে কোনো মাছ, যেমন ইলিশ মাছও ভালোভাবে ওইভাবে রান্না করে নেওয়া যায়, খুব হালকা করে। তাতে কিন্তু মাছের যে অরিজিনাল স্বাদটা বা শাকসবজির যে অরিজিনাল স্বাদটা, সেটা কিন্তু পুরোটাই বজায় থাকে। এইবার তেলের মধ্যে আমাকে এই গোটা জিরেটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি ফোড়নে দেবো না, ঝোল যখন হবে তখন আমি কাঁচা লঙ্কাটা দেব। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে সেই আদা বাটা। কিন্তু আদা বাটাটা আমার অতটাও দুটো মাছের জন্য লাগবে না, তো আমি এই 1 চা চামচ মতো আদা বাটা এখানে দিয়ে দিলাম। আর সামান্য একটু দিলাম, এতেই আমার ঝোলটা হয়ে যাবে। একটু আদা বাটাটা আমি কষিয়ে নেব। কষিয়ে না নিলে আদার কাঁচা গন্ধটা থাকবে, সেজন্য কষিয়ে নিতেই হবে। তেল ছেড়ে দিয়েছে আদার থেকে, তো এখন আমি সেই জন্য একটু জল দিয়ে দেবো এটার মধ্যে। এটা কিন্তু আদারই জলটা, এটা আমি দিয়ে দিলাম। আর খানিকটা জল আমাকে দিতে হবে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আমার এই মিক্সির বাটিটা ধোয়া জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। তাহলে জলটা মোটামুটি আমার দেওয়া হয়ে গেল। মাঝারি রাখুন আঁচটাকে, যাতে ঝোলটা ফুটে যায়, কারণ ঝোলটা ফোটাতে হবে এখন। ঝোলটা ফুটলে তবেই মাছটা দেওয়া যাবে। তো এবার এই ঝোলটার মধ্যে আমাকে বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে নিতে হবে। তার মধ্যে প্রথমেই যেটা দিতে হবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে 1/2 চা চামচ মতো। নুনটা আমাকে স্বাদটা বুঝে দিতে হবে। মাছে নুন মাখানো ছিল, আমি সাধারণত এখন অসুস্থ অবস্থায় মাছে নুন মাখিয়ে মাছটা ভাজার পরে আর ঝোলে নুন দিই না, তবু আমি এই ঝোলটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এছাড়া খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এটা খুবই সামান্য। এছাড়া আমার রাখা ছিল ধনের গুঁড়ো, সেই ধনের গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। এটা আমার 1 চা চামচ মতো রাখা ছিল। এবার বলেছিলাম আপনাদেরকে জিরের গুঁড়ো দেব, সেই জিরের গুঁড়োটা কিন্তু আমি এমনি দেব না, ভাজা জিরের গুঁড়ো আমি মেলাবো। সুতরাং সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, এবং এরপরে এটার মধ্যে আরও খানিকটা জল দিতে হবে, ঝোলটা একটু ভালো করে ফোটার জন্য, আদাটা একটু রান্না হওয়ার জন্য। এই বাটিটার মধ্যেই আমি
বেশ খানিকটা আরও জল দিয়ে দিলাম, কারণ এই ঝোলটার মধ্যে মাছটাকেও কিন্তু একটুখানি ফুটিয়ে নিতে হবে, তা নাহলে মাছটা ভেতরে ঝোলটা ভালো করে ঢুকবে না বা গা মাখা হবে না। চলুন, এবার তো একটু অপেক্ষা দিতেই হবে ঝোলটা ফোটার জন্য। মাঝারি আঁচ করে দিয়েছি। মাঝারি আঁচে ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছটা দেওয়া হবে। ঝোলের মধ্যে এইবার সেই কাঁচা লঙ্কা 3টে আমি দিয়ে দিলাম। লঙ্কা সহই এটা ফুটুক, তারপর আমি মাছটা মেলাবো। ঝোলটা আরেকটু ভালো করে ফুটে উঠবে তখন। ঝোলটা এবার কিন্তু খুব টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এইবার আমার মাছটা ছেড়ে দেওয়ার পালা। মাছটা আমি ছেড়ে দিলাম। মাছটাও একটু এই ঝোলের মধ্যে ফুটবে এবং মাঝারি থেকে আমি একটু কমিয়ে দিলাম আঁচটাকে, যাতে মাছটা একটু ভালো করে এখানে নরম হয়। এমনি নরম মাছই, আর টাটকা মাছ সাধারণত নরমই থাকে, খুব একটা বেশি তো হয় না। তবে হ্যাঁ, কিছু মাছ আছে যেটা শক্ত থাকে, টাটকা বেলাতেও খুব শক্ত থাকে, দেখে মনে হয় যে হয়তো বহুদিনের বরফের মাছ, বাসি মাছ, কিন্তু সেগুলো টাটকা অবস্থাতেও এরকম থাকে। ইলিশ মাছ, গোটা ইলিশ মাছ দেখতে খুব শক্ত লাগে, কিন্তু ওই টাইট ইলিশ মাছগুলোই কিন্তু সবথেকে ভালো হয়, রান্না করলে বোঝা যায় তার স্বাদটা একদমই আলাদা। ঝোলের পরিমাণটা আপনারা যাদের সার্ভ করবেন তাদের দেওয়ার মতো করে রাখবেন, কমিয়ে দিলেও হবে, কিন্তু মনে রাখবেন যতটা ঝোল রাখবেন সেই অনুপাতে কিন্তু পরিমাপ করে আপনাকে নুনটা এবং ঝালটা সবটাই বাকি মশলাপাতি দিতে হবে। আপনি যদি বেশি ঝোলের উপযুক্ত দিয়ে তারপরে ঝোলটা কমিয়ে ফেলেন তাহলে হয়তো নুনটা দিলে হয়ে যেতে পারে, কিন্তু ঝোলটা যদি কম রাখবেন, ঠিক করে নুনটা দেন বা বেশি দিয়ে ফেলেন, তাহলে কিন্তু পরে আপনাকে ঝোলটা কমালে নুন আরও বেশি হয়ে যাবে। দেখা যাবে যে আপনি বেশি ঝোলের উপযুক্ত নুন দিয়েছেন, সেটা আপনার বেড়ে যাবে। এবার আমাকে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়োটা, কারণ ঝোলটা আমার অনেকটাই ঘন হয়ে এসছে। তো আমি একটু ঝোলটা বেশি রাখবো যাতে আমি পরে খেতে পারি। গরম মশলাটা আমি দিয়ে দিলাম। হালকাই হলো অথচ সুস্বাদু। এইভাবে রান্নাটা তারাই করে নিন যাদের অবশ্যই হালকা রান্না খাওয়া উচিত। সবার পক্ষে, যাদের পেটের গোলমাল আছে তাদেরও বটে, আর যারা কার্ডিয়াক পেশেন্ট আমার মতো তাদেরও বটে। তাদের কিন্তু উচিত নয় সত্যি সত্যি ভীষণ তেল মশলা সহযোগে রান্না খাওয়ার। যদিও আমার এই মাছটায় আজকে একটু বেশি তেল পড়েছে, কিন্তু আমি এতটা তেল দিয়েও রান্না করি না সাধারণত, এবং মাছটা এতটা ভাজিও না। মাছ আমার অল্প ভাজা থাকে। তো আমি বন্ধ করে দিচ্ছি, কারণ এটা আমার হয়ে গেছে। চলুন এবার আমি সার্ভ করে দিই। সার্ভ করে দেওয়া যাক। দেখে কি মনে হচ্ছে আপনাদের? এটা ঠিক ভালো হলো না, শুধু আদা বাটা দিয়ে খেতে ভালো লাগবে কিনা কে জানে। একটু পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আরও বেশ কিছু বাটনা মশলা দিয়ে যদি একটু কালিয়া হতো তাহলে মন্দ হতো না। বিশ্বাস করুন, এই রান্নাটা দেখতে খুব হালকা হলেও, খুব সহজপাচ্য হলেও, স্বাদের দিক থেকে কিন্তু কোনো অংশে এটা খারাপ হয়নি, হবেও না। সব থেকে একটা কথাই বলবার, যে সহজ রান্না, সহজ পাচ্য করে রান্না সবসময় কিন্তু যেমন খারাপ হয় না, তেমনি অনেক বেশি বাটনা আর মশলা দিয়ে খুব রিচ করে রান্নাও সবসময় ভালো হয় না। গার্নিশিং আর নতুন করে কিছু করার নেই এই মাছটার মধ্যে, তবুও আমি একটা
জিনিস বলে দিই আপনাদেরকে। মাছে আমি গুঁড়ো লঙ্কা মিশিয়েছিলাম, ম্যারিনেট করেছিলাম এবং ঝোলেও খুব সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। এখন আমি খুব সামান্য একটু ভাজা জিরে লঙ্কার গুঁড়ো এই মাছটার উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। বেশি নয়, কারণ বেশি হলে মাছটা অনেক বেশি ঝাল হয়ে যাবে। সেই জন্য আমি খুব সামান্য একটু জিরে লঙ্কা, মানে সিকি চামচ কি তারও কম দিলাম। দিয়ে এটা আমি এখানে ঝোলের মধ্যে দিয়ে নিলাম। ঠিক এভাবে যখন মাছটা খাবেন আপনি, তখন ঝোলে এই মশলাটা মিশে গিয়ে একটা সুন্দর স্বাদ হবে অবশ্যই। এই হলো আমার চিতল মাছের তেল ঝোল রান্না। আমার হেসেল.com থেকে আমি মহুয়া আজকে আপনাদের এই চিতল মাছটা রান্না করে রান্নাটা দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর নমস্কার জানাই। আর সেই সঙ্গে ভিডিও শেষে একটা মজার কথা বলবো বলেছিলাম, সেই কথাটা এবার বলি, টেনশন করবেন না কিন্তু। আসলে এই মাছটা আমি না প্রথম রান্না করছি। এর আগে কোনো দিন চিতল মাছ আমি রান্না করিনি, কিন্তু আমার গন্ধে মনে হচ্ছে এটা যথেষ্ট ভালো হয়েছে খেতে। তো চলুন, আজকের মতো বিদায় নিলাম। আপনাদের কাছে অনেক অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন, যাতে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আমি আবার আসবো মাছ রান্না নিয়ে, আর অন্য রান্না নিয়ে তো বটেই। তো মাছটাই একটু বেশি দেখায়, আসলে মাছটা আমি ভীষণ খেতে ভালোবাসি, সেই জন্য।